আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা ক্লাস শুরু করতেছি। ঠিক আছে? আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমাদের চতুর্থ লাইভ ক্লাস ইংলিশ গ্রামার, যেটা বেসিক ইংলিশ গ্রামার। আমাদের এইচএসসি তে যে ইংলিশ আমরা পড়বো সেগুলো মূলত না, এগুলো হলো আমরা ওই গ্রামার গুলাকে এবং সার্বিক ইংলিশকে আমাদের শক্তিশালী করার জন্য যেই ব্যাকবোন বা মূল বিষয়গুলো দরকার, যেগুলো আমাদের জানতেই হবে গ্রামারকে স্ট্রং করার জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। লাস্ট 3 ক্লাস আলোচনা হয়েছে, 3 ক্লাস হয়ে গেছে এবং আজকে চতুর্থ ক্লাসে আমরা ইনশাল্লাহ প্রথম ফেজ যেটা সেটা শেষ করতে সক্ষম হবো। আশা করি সবাই সহযোগিতা করবে, আর কারো কোনো প্রবলেম হলে যে কোনো বিষয় আমাকে ইনফর্ম করবো। আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু এখান থেকে আমরা দেখছি অলরেডি। আমরা সরাসরি আজকে টেন্সে চলে যাব, টেন্স থেকে শুরু করব। পরবর্তীতে যদি আমাদের দরকার হয় এবং পুরোটাই রিভিউ দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মূলত টেন্স টেন্স শব্দের অর্থ কি? টেন্স শব্দটি ল্যাটিন টেম্পাস শব্দ থেকে এসেছে। ঠিক আছে? টেন্স শব্দটি ল্যাটিন টেম্পাস শব্দ থেকে এসেছে। আর টেন্স শব্দের অর্থ কি? ক্রিয়ার কাল। আমরা লাস্ট ক্লাসে ভার্ব সম্পর্কে জানছি যে ভার্বটা মূলত এক এক ধরনের বাক্য গঠন করে থাকে। মূলত ভার্বটাই ডিফার করে, মানে একটা ধরন থেকে আরেকটা ধরনের বাক্য। কি ধরন? মানে হলো সময়ের ধরন, হলো একটা সময়ে কখন কোন কাজটা সম্পাদিত হয়েছে বা সংঘটিত হয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে, এক এক রকম স্ট্রাকচার হয়ে থাকে। ঠিক আছে? এই ধরনের যে স্ট্রাকচার গুলা সেগুলোই মূলত টেন্স দ্বারা বোঝানো হয়। ক্রিয়ার কাল, টেন্স শব্দ অর্থ ক্রিয়ার কাল, মানে সব ভার্বের যে সময়টা, কাল মানে হলো সময়, সেটাকে বোঝায়। তো এইটা মূলত 12 রকমের সময় আমরা বলে থাকি হতে পারে, 12টা রকমের সময় হতে পারে। আর 12টা টেন্সে অ্যাকচুয়ালি সাবজেক্ট অবজেক্টের কোনো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের শুধু 12টা টেন্সে 12 রকমের যে ভার্ব, সে ভার্বকে নিয়ে আমাদের কনসার্ন। ভার্বটা 12 রকমের হয়, 12টা চেহারায় হয়। ঠিক আছে? আমি কথা বুঝাতে পারছি? মানে হলো যে পরিবর্তনটা শুধু হয় ভার্বকে নিয়ে, পরিবর্তন শুধু হয় কি ভার্বকে নিয়ে। আচ্ছা, নেট স্লো, কথা কি বোঝা যাইতেছে না ক্লিয়ার? হৃদয় তো বললো যে সব পরিষ্কার বোঝা যায়, দেখা যাইতেছে। আমাকে হয়তো একটু স্লো দেখা যেতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে? কিন্তু লেখা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় কিনা সেটা দেখো। ঠিক আছে? আমি লেট হয়ে গেছে, তো আমরা মনে হয় কন্টিনিউ করলে ভালো হয়। আর সবাই তো নাই। নেট আমার এখানেও একটু প্রবলেম করতেছে, কিন্তু আমরা কন্টিনিউ করি। ঠিক আছে? কোনো প্রবলেম হলে বলবা, আবার আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, তুমি সিন কি একটু ট্রাই করো যাতে নেট ঠিক হয়। ঠিক আছে? এক্সিট হয়ে আবার ট্রাই এগেন দাও, বা ট্রাই এগেন পুনরায় চেষ্টা করতে থাকো। ঠিক আছে? ট্রাই করতে থাকো। ঠিক আছে? আমরা মূল ফর্মে যেতে যেতে আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, টেন্স শব্দ তো বললাম যে ক্রিয়ার কাল, সময়, এই অনুযায়ী আমাদের 12টা রকমের ভার্বের চেহারা দেখতে হবে। এই জন্য আমরা আগে ভার্বটা ভালো মতো শিখে আসছি, যে ভার্বের চেহারাগুলা যাতে বুঝতে পারি। তো এই যে টেন্সের মধ্যে আমাদের এরকম 12 রকমের ভার্বের চেহারা দেখতে হবে, আর এটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, একটা থেকে আলাদা আরেকটা আলাদাভাবে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আর এগুলা মানে প্রাথমিকভাবে যে টুকটাক ধারণা আছে তোমাদের, আরো একটু ধারণা হবে, কিন্তু এতেই কিন্তু শেষ নাই। এটা আমাদের প্রতিনিয়ত টেন্সকে নিয়ে আমাদের গবেষণা বা স্টাডি চলবেই। ঠিক আছে? আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হলো বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্স হলো অতীত কাল, আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ কাল। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানের সময়কে কোনো কিছু হওয়া,
হচ্ছে, মানে এরকম কিছু বোঝায়। পাস্ট টেন্সে অতীতে কোনো কিছু হয়েছিল বা হচ্ছিল, আর ফিউচারে কোনো কিছু হবে। ঠিক আছে, ঠিক আছে, ফিউচারে কোনো কিছু হবে, এগুলা বোঝায়। তাহলে এই তিনটা টেন্স হলো ব্রড ক্যাটাগরির। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এই তিনটা হলো ব্রড ক্যাটাগরি, কিন্তু এই তিনটা টেন্সে আবার চারটা চারটা প্রকারে ভাগ করা আছে। ঠিক আছে, যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার, আবার পাস্ট টেন্স 4 প্রকার, আবার ফিউচার টেন্স কি 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, এই যে এই 4 প্রকার, যে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটাকে ইনডিফিনিট কে আরেকটা নাম দেওয়া হয় সিম্পল। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, বা ইন প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3 4 12, এই টোটাল 12টা টেন্স। ঠিক আছে, এই টোটাল 12টা টেন্সকে আমাদের ভালো মতো বুঝতে হবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব অনেক সহজেই এটাকে আগে প্রাথমিকভাবে এটার গঠনগুলো আলোচনা করা, তারপর বুঝা। ঠিক আছে, আগে না বুঝে আমরা মোটামুটি তো বুঝি এতদিনে, এই জন্য আগে বুঝানোর জিনিসটা পরে, কারণ আমরা অনেক জিনিসই বুঝে আসছি, তারপর আমাদের টেন্সে অনেক প্রবলেম থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যে পাস্ট ইনডিফিনিট কে পাস্ট সিম্পল, সিম্পল পাস্টও বলা যায়। ফিউচার ইনডিফিনিট কে সিম্পল ফিউচারও বলা যায়। ঠিক আছে, এটা খুবই জরুরি জানা। অনেকে এই জিনিসটা প্যাচে পড়ে যায় যে সিম্পল ফিউচার আবার কোনটা, কিন্তু আসলে ইনডিফিনিটটাই সিম্পল। কিন্তু ইনডিফিনিট হলে ইনডিফিনিটটা পরে বসে, আর সিম্পল হলে সিম্পল শব্দটা আগে হয়। তো সিম্পল এটা। তাহলে আমরা মূলত যেভাবে শিখবো প্রথমত, সেটা একটু ভিন্ন ওয়েতে শিখবো। ঠিক আছে, যাতে সহজভাবে আমাদের সবগুলো স্ট্রাকচার ক্যাচ করা যায়। সেই হিসেবে আমরা এতক্ষণ তো বললাম যে টেন্স মূলত 3 প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। কিন্তু আরেক ভাবে যদি বলি যে টেন্স মূলত আরেক অন্যভাবে 3 প্রকার, সেটা বলতে পারি যে কন্টিনিউয়াস, পারফেক্ট আর সিম্পল। কন্টিনিউয়াস, পারফেক্ট, সিম্পল, এই যে পার্থক্য, এই ক্লাসিফিকেশন, এই যে সংজ্ঞাটা, এইটা বলতেছি আমরা, ভাগ বিভাজনটা, এই বিভাজনটা মূলত আমাদের টেন্স শিখার জন্য দরকার। অ্যাকচুয়ালি টেন্সের বিভাজন না এটা। ঠিক আছে, আবার এক হিসেবে বলতে গেলে এটা বিভাজন, ঠিক আছে, কিন্তু আমরা এখন শিখার জন্য বলবো। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস দ্বারা ওই সকল টেন্সকে বোঝায় যেগুলা চলমান, চলতেছে। ঠিক আছে, চলমান এরকম টেন্স যেগুলো আছে সেগুলা। আর পারফেক্ট এটা আরেক রকম, আর হলো ইনডিফিনিট এটা আরেক রকম। তাহলে আমরা শিখবো কি, যে কন্টিনিউয়াস যেগুলা সেগুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, এই বৈশিষ্ট্যের সাথে কোনগুলা মিলে সেগুলা কন্টিনিউয়াসে চলে যাবে। তারপর পারফেক্টের মধ্যে কোনগুলা মিলে, তা এই দুইটার মধ্যে যেগুলা না হবে সেগুলাই হলো সিম্পল বা ইনডিফিনিট। কন্টিনিউয়াসের সাথেও মিলবে না, পারফেক্টের সাথেও মিলবে না, সেগুলোই ইনডিফিনিটে চলে যাবে বা সিম্পলে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য আমরা এইটা ধরবো, এই যে এটা, যে বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। বি ভার্ব থাকবে, এরপর ভার্বের আইএনজি। আমরা এর আগে বি ভার্ব শিখাচ্ছি কালকে, যে বি ভার্ব বা টু বি ভার্ব কোনগুলা, এম ইজ আর ওয়াজ ওয়্যার বা উইল বি। এই উইল বি এগুলার পর ভার্বের আইএনজি, এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি, এগুলো আমরা বি ভার্ব দেখছি। এগুলোর পর ভার্বের আইএনজি থাকলে সেটাকে বলবে কন্টিনিউয়াস টেন্স। সেটাকে কি বলবো আমরা? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হতে হলে কি হবে? বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। পারফেক্ট হতে হলে কি হবে? টু হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3। হ্যাভ ভার্ব কি পড়ে আসছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এগুলো আমরা বি ভার্বে শিখে আসছি লাস্ট ক্লাসে, এই টু হ্যাভ ভার্বে অক্সিলারি ভার্ব পড়ার সময়। তাহলে এখানে কি হবে? পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাভ, টু হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3, এগুলা যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে পারফেক্টের ক্যাটাগরিতে ফেলাই দেব। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি পারফেক্টের ক্যাটাগরিতে ফেলে দেব। তারপর এই দুইটা যেই মানে এই দুইটা যদি কোনোটাই অনুপস্থিত থাকে সেটাকে আমরা লাস্টের ক্যাটাগরি ইনডিফিনিট ক্যাটাগরিতে ফেলে দেব। ঠিক আছে, ইনডিফিনিট বা সিম্পল। তাহলে ইনডিফিনিট বা সিম্পলে এটা ভেজাল মুক্ত। এই যে এখানে দুইটা ভেজাল দেখছি, একটা ভেজাল হলো বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি ভেজাল, আরেকটা হলো হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3 ভেজাল। এই দুইটা ভেজাল নাই যেখানে, সেটাই হলো ইনডিফিনিট বা সিম্পল। সে খুব সিম্পল, তার মধ্যে কোনো ভেজাল নাই, গর্জিয়াসনেস নাই। ঠিক আছে, এখানে কি ভার্ব 1 থাকবে বা এক ক্ষেত্রে, অথবা ভার্ব 2 থাকতে পারে, অথবা উইল প্লাস ভার্ব 1 থাকতে পারে। ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1। ঠিক আছে, এগুলো হলো ইনডিফিনিট। ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1। আমরা একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করতেছি টেন্স। জাস্ট এখন আগেরটার সাথে, আগে যা শিখছো ওগুলোর সাথে মিলানোর চেষ্টা করবো না, আমরা আবার আসবো। টেন্সটা অনেক বড় করে আমরা সাজাইছি। ঠিক আছে, সেই জন্য এখানে যা দেখতেছি অতটুকু বুঝো কিনা জাস্ট এটা খেয়াল করবা, আমাকে ইনফর্ম করবা। যে কন্টিনিউয়াস এর মধ্যে আমরা কি দেখবো? বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। কন্টিনিউয়াস এর মধ্যে আমরা দেখবো বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। এটা হলো তার কোর বৈশিষ্ট্য। কন্টিনিউয়াস শব্দটা থাকলেই এটা থাকবেই।
বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, বি ভার্ব থাকবে কোনো একটা আর ভার্বের আইএনজি থাকবেই, ঠিক আছে। কন্টিনিউয়াস যদি আমরা বলি কন্টিনিউয়াস, তাহলে বি ভার্ব প্লাস ভার্ব এনজি থাকবেই। প্রত্যেকটা টেন্স নিয়ে আমরা অনেক বিশদ আলোচনা করব, কোনো সমস্যা নাই। আর হ্যাভ ভার্ব আমরা কখন বলবো, এই পারফেক্ট টেন্স, যে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি থাকবে, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি থাকবে, ঠিক আছে। ক্লিয়ার আমরা? আচ্ছা, তাহলে একটু আমি দেখি যে তোমরা কি বুঝতেছো কিনা। হ্যাঁ, এখানে ওই যে কোশ্চেন করছিল সিমকির কি এখন লাইভ ঠিক হয়েছে? যদি একটু প্রবলেম হয়, এখনো তেমন কিছু আগাইনি আমরা ওই একটা স্লাইডেই ছিলাম, তেমন সমস্যা হয় নাই। আর ওই যে সিম্পল ফিউচার কি, এটা অলরেডি বলছে যে ইনডিফিনিটিভ ফিউচার, তবে ইনডিফিনিট যেমন আমরা পরে বলি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, কিন্তু সিম্পলটা বলা হয় আগে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, ঠিক আছে। ধন্যবাদ। প্রবলেম হলে বলবা, আশা করি। আচ্ছা, তাহলে আমরা এই যে টেন্সে দেখতে পারতেছি যে তিন ভাবে আমরা এখন প্রেজেন্ট পাস্ট ফিউচার ভুলে যাব। টেন্সে আমরা মনে রাখবো শুধু কন্টিনিউয়াস পারফেক্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস পারফেক্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য হলো বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, আর পারফেক্টের বৈশিষ্ট্য হলো হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি। আর এই দুটা বাদে যেটা, সেটা হলো ইনডিফিনিট, যেটাতে ভার্ব ওয়ান থাকতে পারে, ভার্ব টু থাকতে পারে, বা উইল প্লাস ভার্ব ওয়ান থাকতে পারে। আমরা টেস্টগুলা ভালো মতো যাতে শিখতে পারি, ঠিক আছে। শুধু কিন্তু স্ট্রাকচার মুখস্থ করলেই হবে না, আমাদের বুঝতে হবে বিষয়গুলো, এই জন্য। আচ্ছা, টেন্সে আমরা মূলত এই যে এই বিষয়টা দেখতেছি, এটা একটু সবাই খেয়াল করো, এটা একটু দেখো, এটা একটু দেখতে থাকো সবাই, ঠিক আছে। আচ্ছা, এটাতে কি দেখতেছি আমরা, এই যে একটু আগে দেখছি যে কন্টিনিউয়াস, হ্যাঁ, এই যে কন্টিনিউয়াস, তারপর কি পারফেক্ট, তারপর কি এখানে আরেকটা দেখতেছি পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখানে ইনডিফিনিটটা রাখি নাই, ইনডিফিনিটটা সামনে আছে, আবার এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস পারফেক্ট আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, কন্টিনিউয়াস তো বুঝলাম, যে একটু আগে বললাম যে বি ভার্ব, এই যে এগুলো হলো বি ভার্ব, ঠিক আছে, এগুলো হলো কি বি ভার্ব, এগুলো হলো বি ভার্ব। এতে লেখা হয়েছে, এ ক্যাটাগরিতে লেখা হইতেছে এম ইজ আর, বি তে লেখা হয়েছে ওয়াজ ওয়ার, আর সি তে হইতেছে উইল বি। আচ্ছা, এগুলা যদি থাকে বি ভার্ব, আর তারপর ভার্বের আইএনজি থাকে, তাহলে আমরা সেটা কি ধরবো, সেটা ধরবো হলো কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা হলো বি ভার্ব, বি ভার্ব গুলো আমি চিনাচ্ছি। হ্যাভ ভার্ব কি, এই যে হ্যাভ হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভ, এগুলো হলো হ্যাভ ভার্ব, এগুলো কি হ্যাভ ভার্ব। এটা সাধারণত এটা কখন থাকে, পারফেক্টে। আর পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কেন লিখছি, এই পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, আবার কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস, নামের মধ্যে কি আছে, পারফেক্ট আবার কন্টিনিউয়াস, পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। পারফেক্টের বৈশিষ্ট্য কি বলতো, যে একটু আগে আমরা পড়ছি যে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, এখানে দেখো তো, যে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, এই যে বি এর ভার্ব থ্রি বিন, আর এখানে কি বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, এখানে বি ভার্ব, এই যে বি তো ভার্ব থ্রি হইছে, তো বি ভার্ব আসতেছে আর ভার্বের আইএনজি সামনে হবে। তো এটা আমরা পরে দেখতেছি, এখানে জাস্ট একটু দেখো বিষয়গুলো, বি ভার্ব আমি এটা হ্যাভ বিন দ্বারা আলাদা আলাদা সবগুলোকে বোঝার জন্য এখানে আলাদা দিচ্ছি। মূল স্লাইড হলো এটা। এখানে আমরা দেখতেছি যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কি বলছিলাম, যে এই যে বি ভার্ব এ বি সি, এই যে এম ইজ আর, ওয়াজ আর অথবা উইল বি এর সাথে ভার্বের আইএনজি। পারফেক্ট, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, এগুলোর সাথে ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, এগুলোর সাথে ভার্ব থ্রি, ঠিক আছে। এটা হলো হ্যাভ ভার্ব। পারফেক্ট কন্টিনিউয়াস এই মাত্র দেখলাম হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর উইল হ্যাভ বিন, তারপর ভার্ব আইএনজি। ইনডিফিনিটে কি হয়, এ ভার্ব ওয়ান ভার্ব টু, ঠিক আছে, উইল প্লাস ভার্ব ওয়ান। তো এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, সেখানে কি বুঝতে পারলাম, যে এ বি সি প্রত্যেকটা, দেখো এ বি সি তিনটা ক্যাটাগরি, আর এখানে চারটা আছে। এই তিনটা আমরা এতক্ষণ শিখছিলাম প্রেজেন্ট পাস্ট ফিউচারের চারটা চারটা করে, কারণ আমরা এই চারটার আমরা শিখতেছি তিনটা তিনটা করে। এ বি সি যা লেখা হইতেছে, এ হলো প্রেজেন্ট, বি হলো পাস্ট, সি হলো ফিউচার, এ হলো প্রেজেন্ট, বি হলো পাস্ট, সি হলো ফিউচার। এগুলাও দেখার এখনো দরকার নাই। তোমরা এই স্লাইডটা বুঝতেছো কিনা, এই স্লাইডটা তো ইজি। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, এটা একটু ব্রড করে লিখছি। আর পারফেক্টে কি হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, এটা একটু খুলে লিখছি হ্যাভ ভার্বটাকে। পারফেক্টে এটা পরে, আর ইনডিফিনিট আমরা তিনটা আলাদাভাবে লিখছি, এখন তিনটা আলাদাভাবে লিখছি, আগে একসাথে লিখছিলাম বাই দিয়ে। আর পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা একটু আগে আগের স্লাইডে আমরা দেখছি যে পারফেক্ট কন্টিনিউয়াস কি, এই যে এখানে পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন ভার্ব, হ্যাভ বিন কিভাবে বসে, প্লাস ভার্বের আইএনজি। হ্যাভ আগের থেকে আসছে, বিন নতুন আসছে, এই বি থেকে বিন হইছে, আর এখান থেকে হ্যাভ আসছে,
আর এদিক থেকে এই ভার্ব 3 হয়ে গেছে বি, আর ভার্বের আইএনজি হয়েছে। তাহলে এই যে এই দুইটা বৈশিষ্ট্য, এই জায়গায় দুইটা বৈশিষ্ট্য, দুইটা মিলে এখানে তিনটা বৈশিষ্ট্য হয়েছে, মানে এখানে আসতেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম হয়তো। তাহলে এখানে বেশি মাথায় নেওয়ার দরকার নাই, আমরা সামনে এগুলো ব্রডলি আলোচনা করব, কোনো টেনশন নাই। তো এটা বুঝতে পারলে আমরা এখন প্রত্যেকটা একটা একটা করে চেঞ্জ করে দেখব। ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস এ, তাহলে এটা কি বলতো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার। ঠিক আছে, নাম অত খেয়াল রাখার দরকার নেই। এ নাম্বারে দেখো এ কন্টিনিউয়াসে কি, এ কন্টিনিউয়াসে যে অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি, যে এটা থেকে অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি। তাহলে এখানে কি লিখছে দেখো, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, এটা হলো এক্সাম্পল। এটা কি এক্সাম্পল, এক্সাম্পল কি আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তাহলে এটা কন্টিনিউয়াস। যদি এখানে ইজ হইতো কখন, হি থাকলে হি, শি, ইট, এগুলো থাকলে ইট ইজ হইতো। ঠিক আছে, আর থাকতো কখন, যে ইউ থাকলে তোমার সেকেন্ড পারসন, অথবা কি প্লুরাল যে কোনো থাকলে, যেমন থার্ড পারসন বা ফার্স্ট পারসন প্লুরাল হইলে আর বসে, দে আর, উই আর ইটিং। ঠিক আছে, তাহলে এইগুলা কার সাথে বসে তো আমরা জানি, এগুলা বি ভার্বের ক্ষেত্রে অলরেডি আমি আরেকটা লিস্ট লাস্ট ক্লাসে দেয়া হয়েছে সবগুলা ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এটা হলো আমাদের কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস। আমি কিন্তু এখনো ব্যাখ্যা দিব না এটা কি, চলমান টলমান এগুলো বলবো না, এগুলো সামনে আসতেছে। তাহলে আমরা জাস্ট স্ট্রাকচারটা একটু খেয়াল রাখি। আচ্ছা, পারফেক্ট, পারফেক্টে সরি, এটা হলো এ গেল। তারপর বি দেখো, বি এর ক্ষেত্রে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, আই ওয়াজ ইটিং, ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপর ভার্বের আইএনজি হইতেছে আই ওয়াজ ইটিং রাইস। ঠিক আছে, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এটা কি পাস্ট কন্টিনিউয়াস, দুই নম্বরটা বি। আচ্ছা, তিন নম্বরটা এটা হলো উইল বি প্লাস ভার্ব আইএনজি, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। এটা কি ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। এই উইল বি কখন হয়, যে তিন নম্বরটা সি। ঠিক আছে, তাহলে আমরা আই উইল বি ইটিং রাইস অর্থ কি হবে, আমি ভাত খেতে থাকবো, আমি ভাত কি খেতে থাকবো। আচ্ছা, পারফেক্ট, পারফেক্টের এ নাম্বারটা কি প্রেজেন্ট পারফেক্ট, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এটা হলো আমি ভাত খেয়েছি, অর্থটা কি হবে, আমি ভাত খেয়েছি। ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা আমি সামনে আসতেছি। ঠিক আছে, এটা জাস্ট স্ট্রাকচারটা খেয়াল রাখো, যে আই হ্যাভ ইটেন রাইস এখানে এরকম হয়েছে প্রথমটার ক্ষেত্রে। আমরা জাস্ট স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। আর এটা হলো জাতীয় এক্সাম্পল, আই ইট রাইস, এই জন্য আই ইট রাইসটা এখানে নিয়ে আসছে। এটা হলো বলতে পারো যে জাতীয় উদাহরণ সব ক্ষেত্রে। তাহলে এখানে প্রথমটা, দ্বিতীয়টা কি, যে আই হ্যাড ইটেন রাইস। আমরা জাস্ট স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলা বানানোর চেষ্টা করতেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে টেন্সের মধ্যে আমরা সবসময় বলি সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা সেটা পর অবজেক্ট। অ্যাকচুয়ালি ভার্ব নিয়ে আমাদের কনসার্ন, সাবজেক্ট অবজেক্ট কোনো কনসার্ন নাই, এই জন্য সাবজেক্ট অবজেক্ট লিখিনি। এটা হলো বাক্যের স্ট্রাকচার, যে সাবজেক্ট হয় প্লাস ভার্ব হয় প্লাস অবজেক্ট হয়, এটা হলো একটা বাক্যের সাধারণ স্ট্রাকচার। কিন্তু টেন্সের ক্ষেত্রে এরকম সাবজেক্ট অবজেক্ট আমরা শিখাচ্ছি স্ট্রাকচারে। ঠিক আছে, বাট এখানে ভার্ব নিয়ে কনসার্ন নাই, এখানে সাবজেক্ট অবজেক্ট নিয়ে কোনো কনসার্ন নাই। ঠিক আছে, তাহলে পারফেক্ট টেন্স আমরা যদি পাস্ট পারফেক্ট, যে বি, বি হলো পাস্ট পারফেক্ট, আমরা দেখতেছি হ্যাড আসে। সি নম্বরটায় দেখতেছি আই উইল হ্যাভ। প্রত্যেকটা এইভাবে আমরা জাস্ট তিন রকম স্ট্রাকচারে আমরা এটা সাজানোর চেষ্টা করতেছি। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস দেখো, আই হ্যাভ হ্যাজ, এখানে পরে বিন প্লাস ভার্বের আইএনজি। ঠিক আছে, হ্যাভ হ্যাজ প্লাস বিন হয়, বিন। তাহলে আই হ্যাভ বিন প্রথমটার ক্ষেত্রে হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি আমরা দেখছি। আচ্ছা, তারপর দুই নম্বরটাতে আমরা কি দেখতে পারছি, হ্যালো। আচ্ছা, দুই নম্বরটাতে আমরা কি দেখতে পারতেছি, যে হ্যাভ হ্যাজ, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ বিন। ঠিক আছে, যদি আই এর সাথে হ্যাভ হয়, এটা তো আমরা আগে দেখতে পারতেছি। আচ্ছা, তারপর হলো ভার্ব আইএনজি এর পর অবজেক্ট। ঠিক আছে, দুই নম্বরে হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস কি
এইখানে বাকিটা বসতেছে হ্যাড। সি নম্বরে উইল হ্যাভ বসছে। তো ওই আগের মতোই আমরা জাস্ট এগুলা সিম্পল ওয়েতে চিন্তা করি, সিম্পল ওয়ে করার জন্য এগুলা বলতেছি যে একই জিনিস কিন্তু ঘুরে ফিরে করতেছে। আমরা কন্টিনিউয়াস পারফেক্ট বলতেছি আর পারফেক্ট কন্টিনিউয়াস সেম জিনিসটাই, যে হ্যাভ হ্যাজ। তারপর ইনডিফিনিটে যদি আমরা চিন্তা করি আই ইট রাইস, ঠিক আছে, এখানে ভার্ব টু, এখানে ভার্ব ওয়ান বসতেছে, ভার্ব ওয়ান বসতেছে ইট, তারপর এট, আর এখানে কি উইল প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। এইখানে আমরা এতটুকু বললাম, এটুকু একটু সবাই খেয়াল রাখো। এই স্লাইডটা একটু সবাই একটু দেখো, এই স্লাইডটা সবাই একটু দেখো, দেখতে থাকো। স্লাইডটা সবাই দেখতেছো? কারো কমেন্ট মিস করলে আবার করতে পারো। আচ্ছা, এখন এতক্ষণ আমরা কি দেখলাম বলতো? এতক্ষণ দেখছি আমরা এই যে দেখো সবগুলো টেন্সের ক্ষেত্রে যে এই তিনটা ওয়েতে দেখছি, ঠিক আছে, তিনটা ওয়েতে কন্টিনিউয়াস পারফেক্ট, আরেকটা কি দেখছি পারফেক্ট, সরি ইনডিফিনিট। এই তিনটা টেন্স, এই কন্টিনিউয়াস আর পারফেক্ট মিলে আরেকটা বলতে পারো সংকট টেন্স হয়েছে, যেটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস পারফেক্ট আর ইনডিফিনিটের মধ্যে কন্টিনিউয়াস পারফেক্ট ইনডিফিনিটস এর মেইন বৈশিষ্ট্যকে দেখছি বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। এই বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি আর একটু এলাবোরেট করছি ব্যাখ্যা করে, আর এই সবগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করে দেখালাম। তারপর হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, তারপর এই কন্টিনিউয়াস আর পারফেক্ট মিলে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, হ্যাভ হ্যাড হইতে পারে, হ্যাজও হইতে পারে। তারপর ইনডিফিনিট আমরা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব উইল প্লাস ভার্ব ওয়ান দেখছি, ঠিক আছে। এইগুলা থেকে আমরা এক দুই তিন আর পারফেক্ট কন্টিনিউয়াস চারটা, তিন চার আর 12টা আমরা এক্সাম্পল কিন্তু দেখছি, ঠিক আছে। অন্যভাবে প্রেজেন্ট পাস্ট, এখানে ফিউচারের কথা কিন্তু বলা হয়নি, এ বি সি। এখন আমরা এইগুলা কি দেখবো, এই যে এখান থেকে বোঝার চেষ্টা করবো এখন। এই যে প্রেজেন্ট টেন্স, এখানে দেখো একটা আমরা যে স্ট্রেট লাইন বা সংখ্যা রেখা, ঠিক আছে, সংখ্যা রেখা আমরা দেখছি। সংখ্যা রেখার এই একটা বিন্দু, ঠিক আছে, এই একটা বিন্দু, তারপর এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, দুইটা দুই পাশে বিন্দু। তাহলে এই সংখ্যা রেখার মধ্যে এই বিন্দুটা, এটা হলো বর্তমান, মানে আমি এখন যে অবস্থায় আছি সেটা বলা হয় প্রেজেন্ট, মানে প্রেজেন্ট সিচুয়েশন। আমি এখন আছি প্রেজেন্ট বিন্দুতে। হ্যাঁ, এর আগের যে বিন্দু, এই পুরোটা একটা দেখো কলামের মধ্যে। হ্যাঁ, এর আগের বিন্দুর গুলো, অনেক বিন্দু নিয়ে একটা রেখা হয়েছে, এগুলো হলো পাস্ট। আর এর পরের বিন্দু হলো ফিউচার। প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা প্রাথমিক ধারণা, ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখানে বলতেছে আই স্টাডিড ইংলিশ, মানে আমি ইংলিশ পড়েছিলাম, অধ্যয়ন করেছিলাম, অধ্যয়ন করি আর অধ্যয়ন করব, সাধারণ করব। খেয়াল করো, পাস্ট সিম্পল, এটা হলো পাস্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট সিম্পল আর এটা হলো ফিউচার সিম্পল। দেখো এখানে সিম্পল ইউজ করছে। তাহলে এটা হলো সাধারণ কথা, এইটা বিন্দু। আর এই জায়গায়ও দেখো প্রেজেন্টের এই যে দাগটা, এই যে বিন্দু, এই দাগের থেকে আগে, ঠিক আছে। আর এই জায়গায় পাস্টের বিন্দু, পাস্টের বিন্দু থেকে আগে, এই জায়গায় ফিউচারের বিন্দু, ফিউচার বিন্দু থেকে আগে। তার মানে কি, এই যে টাইম স্পেন্ডটা, এই যে একটা দাগ দিছে, এই দাগটুকুর মধ্যে কোনো কাজ হলে সেটা বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আর এই টাইম, এই যে দাগটা, সেটার মধ্যে কোনো কাজ হলে পাস্ট পারফেক্ট। এই দাগটার মধ্যে পাস্ট
ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে পাস্ট পারফেক্ট, এটা পারফেক্ট যেহেতু হচ্ছে পাস্ট পারফেক্ট নিয়ে আমরা ব্রডলি আলোচনা করব সামনে। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট, তিনোটা পারফেক্টই অনেক কিছু আলোচনা আছে। আমরা যদি এটা বোঝার জন্য কি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কি, কোনো কাজ পূর্বে সংঘটিত হয়ে পূর্বে সংঘটিত হয়ে মানে বর্তমানে কাজটা শেষ হয়েছে, তবে তার ফলাফল এখনো নিঃশেষ হয়েছে বা ফলাফল বিদ্যমান। সেক্ষেত্রে যেমন আমি পড়াশোনা করেছি, করার ধাঁচটা আছে, আমি ভাত খেয়েছি, মানে এখন ক্ষুধা লাগে না, এর আগ পর্যন্ত কি প্রেজেন্ট পারফেক্ট আমরা বলবো এটা। ঠিক আছে, আর আমি ধরো সকালে বা কালকে ভাত খাইছিলাম বা কালকে একটা কাজ করছিলাম, সেটার ফলাফল এখন নাই, মানে ওইটার কাজটা শেষ। আমার ধরো ভাত খাইছিলাম, ওটা এনার্জিও শেষ, তার মানে কি আমি অনেক আগে খাইছি আর অনেক খেয়েছি, এখন হয়তো কিছুক্ষণ আগে খাইছি বা সবেমাত্র কাজটা হয়েছে, এটার ফলাফল এখনো হয়নি। ফিউচার পারফেক্টও একটা কাজের সাথে, যে আই উইল হ্যাভ স্টাডিড ইংলিশ, যেমন দুইটা সময়, দুইটা টাইম ইন্টারভাল, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝে কাজটা করা হলে, যেমন আমি 5টার মধ্যে পড়ে শেষ করব, হ্যাঁ 5টার মধ্যে। ঠিক আছে, আই উইল হ্যাভ স্টাডিড, এগুলা তো বোঝার জন্য এই এক্সাম্পল গুলা দিছে, অ্যাকচুয়ালি এটা ফুললি কারেক্ট না। হ্যাঁ, এখানে ফুললি কারেক্ট, এটা বোঝার জন্য জাস্ট এটুকু দিছে। এটা কারেক্ট হবে কখন, আই উইল স্টাডি ইংলিশ এইটুকুই, কিন্তু আই উইল হ্যাভ স্টাডিড ইংলিশ যদি বলি তাহলে বলতে হবে বাই 5 PM। ঠিক আছে, 5টার মধ্যে। ঠিক আছে, এরকম হবে এটার এক্সাম্পলটা। এগুলো একটু বোঝার চেষ্টা করে, এগুলো তোমরা পারো, তারপরে একটু আর ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আরো মাঝে সাথে এলোমেলো না হয়। তো এটার মধ্যে কি হবে, আই উইল হ্যাভ স্টাডিড ইংলিশ বাই 5 PM, মানে 5টা, একটা টাইম পিরিয়ড বলছে, ওই টাইম পিরিয়ডের মধ্যে শেষ করবো, তাহলে ফিউচারের মধ্যে একটা টাইম পিরিয়ড। ঠিক আছে, এই যে ফিউচারের টাইম পিরিয়ডটা বাই 5 PM এইটা, তাহলে এইখান থেকে আমি শুরু করে এইটার মধ্যে শেষ করব, ফিনিশ করব, এটা এই ফিনিশ লাইন বুঝাইতেছে। তো এটার মধ্যে ফিনিশ হইছে। ঠিক আছে, আর এটার মধ্যেই কাজটা হইছে, আগে শেষ শুরু করে এটা শেষ হইছে। ঠিক আছে, খেয়েছি, যে খাওয়ার কাজটা হয়েছে এই পর্যন্ত। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স হতে বুঝতেছো। আর পাস্ট পারফেক্ট কোনটা, পাস্ট পারফেক্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এটা আমরা ভালো মতো আলোচনা করব সামনে, কিন্তু এখন একটু ধারণা দিয়ে দিই। পাস্ট পারফেক্ট হলো অতীতের, এই যে দুইটা বিন্দু অতীতের, এই যে এখন আর এটাও অতীত, এটা তো এর আগে, এই পুরাটার মধ্যে পুরাটাই অতীত, অতীতের দুইটা বিন্দুর মধ্যে যেটা আগে হয়েছে তুলনামূলক, ঠিক আছে, সেটা হলো পাস্ট পারফেক্ট। এই যে বিন্দুটা, এটা বলতে পারো যে পাস্ট পারফেক্ট, বা এই সময়টা পাস্ট পারফেক্ট, এই যে অতীতের একটা পার্ট আর অতীতের আরেকটা পার্ট, এখানের মধ্যে বলতে পারো যে এটা আগে। ঠিক আছে, আই হ্যাড স্টাডিড ইংলিশ, এটাও ফুল হয় নাই। হ্যাঁ, বলতে পারি এরপরে যে বিফোর হি কেম, বা বিফোর মাই টিচার, হ্যাঁ কেম, আমার টিচার আসার আগে আমি ইংলিশ অধ্যয়ন করেছিলাম, আমার টিচার আসার আগে আমি ইংলিশ কি অধ্যয়ন করছিলাম। তো এটা আমরা বলতে পারি আই হ্যাড স্টাডিড ইংলিশ বিফোর মাই টিচার কেম। ঠিক আছে, আসার আগে। তো এই কাজটা অতীতের অতীত, মানে অতীতের দুইটা ঘটনা, দুইটাই অতীত, এর মধ্যে তুলনামূলক যেটা অতীত সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট। এগুলা তোমাদের সমস্যা নেই, প্রত্যেকটা টেন্স নিয়ে এর মধ্যে বিশেষ বিশেষ যে টেন্স আছে সেগুলো নিয়ে আমি আবার ডিপলি আলোচনা করব। হ্যাঁ, তারপরে যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, বর্তমানে যে কোনো কাজ চলতেছে, বর্তমানে কোনো কাজ রানিং, যেভাবে রানিং, আই এম স্টাডিং ইংলিশ, এগুলো তো বুঝো। হ্যাঁ, পাস্ট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, যে অতীতে কোনো কাজ চলছিল, যে এই দাগের মধ্যে দিয়ে দেখো যে চলছিল, আর এটা হলো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, যেমন আমি পড়তে থাকবো, স্টাডি করতে থাকবো। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি, পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে, দুইটা মিলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। আমি অতীতে কোনো কাজে যে আগে শুরু করে, ঠিক আছে, এটা চলতেই আছে, এই পুরো সময় ধরে এটা কন্টিনিউ চলতেছে, এটা একটা অল্প সময়, অল্প টাইম ফ্রেম আমি করতেছি, কোনো টাইম ফ্রেমের কথা বলা নাই। আর এটা যে একটা বিন্দু থেকে শুরু হয়ে এটা চলতেছে, এই বিন্দুটা এখানে দেখো স্পষ্ট দেখা যায়, যেমন আমি 5 ঘন্টা ধরে পড়তেছি, 5 ঘন্টা ধরে পড়াচ্ছি, বা সকাল থেকে পড়তেছি। ঠিক আছে, এই ধরনের। আই হ্যাভ স্টাডিড ইংলিশ সিন্স মর্নিং, বা ফর 2 আওয়ার্স, এগুলো হলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, ওই অতীতে দুইটা ঘটনা যেটার কথা বলছি, পাস্ট পারফেক্টের সেম বিষয়টা এখানে হবে, অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটা আগে তুলনামূলক আগে চলছিল। ঠিক আছে, আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ বিফোর মাই টিচার কেম, ওই একই। ঠিক আছে, এটার আগে চলছিল কাজটা, এটার আগে কাজটা হয়েছিল আর এটার আগে কাজটা চলছিল, এটা হলো কথা।
তারপর ফিউচারে 5টা পর্যন্ত, যে আমি বলছি ফিউচারে 2টা বিন্দু টাইম ফ্রেম, একটা হলো 5টার মধ্যে আমি পড়ে শেষ করবো, আরেকটা হলো 5টার মধ্যে পর্যন্ত আমি পড়তে থাকবো, 5টা পর্যন্ত আমি পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ বাই 5 PM, 5 PM পর্যন্ত আমি 5টা পর্যন্ত পড়তে থাকবো, এটা কাজটা, ঠিক আছে, কাজটা করতে থাকবো। এগুলো আমরা এখানে দেখলাম, এই জিনিসটা খেয়াল করবা। তো এখানে আবার এক্সাম্পল গুলো আবার দেওয়া হয়েছে, যে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট, এখানে পাস্টের, এখানে প্রেজেন্টের, এই ফিউচারের 3টা ফ্রেমে এই যে এখানে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে আলাদাভাবে। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে এটার মধ্যে কারো প্রবলেম আছে কিনা বলো। আর এখানে একটা বিষয় আছে, হাফ দাগের ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার না এখন? হাফ দাগ কোনটা? হাফ দাগের কোনটার কথা বলছো? হাফ দাগ তো আমি বুঝতেছি না। হাফ দাগ কোনটার কথা বলছো বুঝতেছি না। এখানে আমরা যে হাফ দাগ বলতে এদিকে দেখতেছি যে কথা কি ক্লিয়ার বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডে আচ্ছা, পারফেক্টের ক্ষেত্রে হাফ দাগ, হাফ দাগ কোন বলছি, হাফ দাগ না অ্যাকচুয়ালি, যে এখানে পারফেক্টের ক্ষেত্রে এই যে একটা দাগ, যেটা দাগটা দেওয়া হয়েছে, ঠিক আছে, যে সংখ্যা রেখার মতো দাগটা দেওয়া হয়েছে, সেই পারফেক্টের ক্ষেত্রে আমরা আরো ডিপলি তো বুঝবো যে মূলত 2টা সিচুয়েশন থাকে, ঠিক আছে। প্রেজেন্টের ক্ষেত্রে বোঝা সহজ, প্রেজেন্টের ক্ষেত্রে বললে বোঝা যায় যে আমি অতীতে না, মানে আমি কোনো কাজ সবেমাত্র শেষ করছি, যেমন আমি ভাত খেয়েছি, আমি পড়িয়েছি, মানে কেউ যদি বলে আমি মাত্র তো পড়ছি, এরকম আমরা বলি, মানে হলো আমরা পড়ার কাজটা সবেমাত্র শেষ করছি, এখন আর পড়ার কাজটা দরকার নাই, বা এখন আর প্রয়োজন হচ্ছে না বেশি একটা। কিন্তু আমি যদি বলি আমি পড়ছিলাম, সেটা বলে পড়ছিল এখন পড়বি না, এরকম বলতে পারে। তো এই ক্ষেত্রে বিষয়টা মূলত গুরুত্বপূর্ণ, যে একটা হলো আমি পড়েছিলাম, আচ্ছা পড়েছি, দুইটা কিন্তু এক না, ঠিক আছে, দুইটা পারফেক্ট, ঠিক আছে। এটা আমরা শুরু করি, অন্যগুলো হয়তো বুঝতে পারছি। পাস্ট পারফেক্টের মধ্যে 2টা ফ্রেম থাকবে, 2টা টাইম ফ্রেম, এটা যেটা আমরা দেখলাম, এটা কোশ্চেন করছে, এটা আমি ভালোমতো বুঝাচ্ছি। এখানে অতীত, 2টাই অতীত, ঠিক আছে, 2টাই পাস্ট। পাস্টের মধ্যে এখানে আমাদের 2টা টাইম পিরিয়ড, একটা এদিকে একটা এদিকে, এটাও পাস্ট এটাও পাস্ট, বুঝতে পারছো, এটাও পাস্ট আর এটাও কি পাস্ট। তবে এইটা পাস্ট, এইটার তুলনায় কি এটা আগে না, এটার আগে থেকে হইতেছে সংখ্যা রেখা, এটা হলো পাস্টের মধ্যে পাস্ট, এটা কি পাস্টের মধ্যে পাস্ট, ঠিক আছে, এটার পাস্ট বেশি, মনে করো পাস্ট পাস্ট, বুঝতে পারছো। আর এটা হলো ধরো নর্মাল পাস্ট। বুঝতে পারছো?
সমস্যা নাই, দেখতে পারবা এখন, আস্তে ধীরে দেখতে পারবা। আচ্ছা, একটা হলো পাস্টের মধ্যে পাস্ট, একটা হলো নরমাল পাস্ট, ঠিক আছে? পাস্টের মধ্যে পাস্ট এটারে বলা হয় পাস্ট পারফেক্ট, আর নরমাল পাস্ট যেটা এটারে শুধু পাস্ট বলা হয়। পাস্টের মধ্যে পাস্ট এটা বলা হয় পাস্ট পারফেক্ট, আর নরমাল যেটা পাস্ট এটা বলা হয়, ঠিক আছে, ওই সাধারণ যে পারফেক্টটা। এখন আমরা যদি একটু চিন্তা করি, এখানে রাখলে কি এটা দেখতে সুবিধা, লিখতে সুবিধা হয়। আচ্ছা, যেমন দুইটা ঘটনা যদি বলি, ঠিক আছে, দুইটা ঘটনা আমরা খুব কমন বিষয়, যে দুইটা ঘটনা, একটা ঘটনা হলো ধরো বললাম যে প্রথম ঘটনা বললাম যে রোগীটি মারা গেল, ঠিক আছে, পেশেন্ট ডাইট, আর ডাক্তার আসলে ইংলিশ কি হবে? দা ডক্টর কেম। খেয়াল করো, দ্য পেশেন্ট ডাইট আর ডক্টর কেম। দেখো দুটোটাই কিন্তু পাস্ট, রোগীটি মারা গেল আর ডাক্তার আসলো, ঠিক আছে, রোগীটি মারা গেল ডাক্তার আসলো, দুটোই কিন্তু পাস্ট এবং পাস্ট ইনডিফিনিট। সাধারণ, যারা আমি ভাত খেলাম, আমি ক্লাস নিলাম, আমি ঘুমালাম, ঠিক আছে, আমি ক্লাস নিলাম, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যে এগুলা কিন্তু সাধারণ পাস্ট, এগুলো কিন্তু নর্মাল পাস্ট হিসেবেই আমরা বলতেছি, বুঝতে পারছো? এগুলো কিন্তু সাধারণভাবে আমরা যে পাস্ট বলি সেগুলোই কিন্তু বলতেছি। তো এখানে কিন্তু এখনো কম্প্যারিজন আসে নাই, এখানে কি এখনো কম্প্যারিজন আসে নাই। একটা হলো রোগীটি মারা গেল সাধারণভাবে বলতেছি, ডাক্তার আসলো এটাও কি আমরা সাধারণভাবে। আচ্ছা ঠিক আছে, এখন এটাই কিন্তু দুইটাই কিন্তু পাস্ট ইনফিনিটের মতো বিহেভ করতেছে, কিন্তু যখন আমরা দুইটাকে মার্জ করব, ঠিক আছে, দুইটাকে যখন আমরা একসাথে নিয়ে আসবো তখন কি হয়, যে কি হয় তখন, যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ঠিক আছে। আচ্ছা, ডাক্তার আসিবার পূর্বে কি রোগীটি মারা গেল, এখন এই বাক্যটার ক্ষেত্রে যে ডাক্তার আসছে একটা, আবার একটা রোগীটি মারা গেল, এই দুইটাই কিন্তু আমরা বলছি, কিন্তু দুইটাই কিন্তু অতীতে হয়েছে, দুইটাই ডাক্তারও আগে আসছে, রোগীটাও আগে মারা গেছে, কিন্তু দুইটার মধ্যে কম্পেয়ার যদি করি, তুলনা করি, তাহলে কোনটা আগে হয়েছে? এটার পূর্বে, এটার আগে এটা হয়েছে, তাহলে আগে যেটা হয়েছে এটা হলো পাস্ট পারফেক্ট, এটাকে আমরা পাস্ট পারফেক্টে রাখবো, ঠিক আছে, এটাকে আমরা কি পাস্ট পারফেক্টে রাখবো। তাহলে কি পাস্ট পারফেক্টে রাখলে কি হয়, যে দ্য পেশেন্ট ডাইড, তারপর হয় একটা কি, যে এই এখানে আমরা এই যে যেটা বলছি দ্য পেশেন্ট ডাইড, এটা একটা, আবার এখানে একটা কি, এই পরে রোগীটি মারা গেল, এই ডাক্তার আসলো, দ্য ডক্টর কি, এই যে দ্য পেশেন্ট ডাইট আর ডক্টর কিং। আর পূর্বে কথা বলার জন্য এখানে একটা কি হবে, বিফোর অ্যাড হবে, বিফোর। আচ্ছা এখন দেখো, এটা পাস্ট ইনডিফিনিট লিখছে, এটাও কি লিখছে পাস্ট ইনডিফিনিট লিখছে, এটা আলাদা আলাদা ভাবে কিন্তু ঠিক, কিন্তু যখন আমরা এখানে বিফোর অ্যাড করতেছি এবং দুইটা মিলে আরেকটা নতুন বাক্য এবং দুইটার মধ্যে কম্পেয়ার চলে আসে, তুলনা চলে আসে, যে এটা আগে হয়েছে এটা পরে আসে, তখন এটা ডাইট হবে না, এটা তখন কি ডাইট সঠিক না। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর একটা কি হ্যাড আসে, হ্যাড বা হ্যাভ, এটা যেহেতু অতীত সেজন্য পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড আসবে, এখানে একটা কি হ্যাড, ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইট হবে, কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইট, দ্য পেশেন্ট হ্যাড ডাইট, তখন এই বাক্যটা সঠিক হবে, আর না হলে সঠিক হবে না। কিন্তু এইটা যদি দুইটা বাক্যের মধ্যে না আসতো তাহলে কিন্তু ঠিকই এটা ডাইটই সঠিক ছিল। তো এইভাবে তোমরা কয়েকটা কম্বিনেশন চেষ্টা করবা, যে আমাকে ইংলিশ এখন লিখে দেখাও, সবগুলোর আনসার সবাই দাও, ঠিক আছে, এটা এটা এটা।
ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, তারপর রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার আসলো। এই তিনটা কম্বিনেশন একটু লিখে দিতে হবে। ঠিক আছে? এই তিনটা 2, 3, 4 এভাবে লেখা। 1 নম্বরটা তো আমি বলেই দিছি। হ্যাঁ, সেকেন্ডটা তো লিখছো। পরেরটা হলো রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো। উল্টাই দিছি কথাটাকে, আগেরটাকে উল্টাই দিছি। তারপর রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার আসলো। রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার আসলো। এটা একটু তোমরা দেখো এবং তোমরা মিলিয়ে নাও আমাদের বিষয়ের সাথে। আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে একটা বিষয় যে বিফোর মানে কি, পূর্বে, আফটার মানে কি, পরে। বিফোরের পূর্বে আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? এদিকে কি হবে, ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এটা একটু সবাই খেয়াল করো যে বিফোরের পূর্বে, বিফোর মানে হলো পূর্বে, এই জন্য বিফোরের পূর্বে এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। পুরো সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা। আর শুধু বিফোর আফটার না, সব ক্ষেত্রেই মূলত আমাদের পাস্ট পারফেক্ট হতে পারে। এটা চিন্তা করতে হবে ওইভাবে কিভাবে। তোমরা একটু মিলে নাও, আমি কমেন্ট কেন দেখি না, প্লাস অনেক জটিলতা থাকে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, কেন হলো? এটা দ্য পেশেন্ট ডাইড, যে পরে রোগীটি মারা গেছে, তার মানে অতীতে হয়েছে ডক্টরের আসা। আফটার পর আসছে, এই জন্য আফটারের পর হয়েছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তখন কি রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো, তাহলে পূর্বে হয়েছে কি, ডাক্তার আসছে, ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। ঠিক আছে? রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার আসলো, তাহলে পরে হচ্ছে ডাক্তার আসছে, বাট আগে হচ্ছে রোগীটি মারা গেছে, এবং পরেই তাহলে আফটারের পর হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আগে হবে দ্য ডক্টর কি। জিনিসটা খেয়াল করতে পারছে কিনা দেখো। ঠিক আছে? তো কোনো উত্তরই দিল না।
আচ্ছা, আজকে আর বেশিক্ষণ ক্লাস দিব না। আমি টেন্সটা আরেকটু বলে আমরা শুরু থেকে আসতেছি। টেন্সের আরো বিস্তারিত আলোচনা বা অন্য আলোচনার মাঝে আমরা আবার করব, ঠিক আছে? টেন্সের আলোচনাটা অন্য আলোচনার মাঝে আবার হবে। যে কারো কোনো সমস্যা থাকলে বলবা এবং এগুলোর এক্সাম্পল দিয়ে উদাহরণ বোঝানো হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সব কথা কি বোঝা যাইতেছে? ওকে, আচ্ছা ঠিক আছে। অনেক প্রবলেম প্রাইভেট ক্লাস না তো। আচ্ছা, তাহলে এখানে আমরা এগুলা তো দেখতে পারলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে 12টা টেন্সে কিন্তু 12 রকম চেহারা, আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি। এই 12 রকম চেহারা দিয়ে 12 রকম অর্থ দাঁড়ায়, 12 রকম সময়কে নির্দেশ করে, 12টা রকম সময়কে নির্দেশ করে। তো এটা থেকে তোমরা আরেকটু বোঝার চেষ্টা করবা। প্রবলেম হলে এটা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। আমরা এখন কি করব, আমরা এখন একদম শুরু থেকে সবগুলো ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একদম শুরু থেকে ওভারভিউ দিয়ে আমরা শেষ করে দেব 10 মিনিটের মধ্যে ক্লাস। আচ্ছা, প্রথমত এই যে আমরা অনেক গ্রামার নিয়ে আলোচনা হয়েছে। তারপরে যে এখানে আমরা কি লেটার সাউন্ড, এই যে কি কি বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলা, কারো কোনো সমস্যা থাকলে, এবং ওই যে একজন সিমকি বলছিলা যে ইসের এই যে কোনটা একটা জানি সমস্যা বলছিলাম, ডাউট ইন্ডিকেটিং বলছিলাম। আচ্ছা, এখানে আমরা তো দেখতে পারতেছি লেটার, তারপর কনসোনেন্ট, ভাওয়েল কিভাবে উচ্চারণ হয়। ভাওয়েল কোনো মুখের কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয় না, ঠিক আছে? বাধাপ্রাপ্ত ছাড়াই সে উচ্চারণ হতে পারে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি কি বলে কোনো এ, ই, আই, ও, ইউ, এই যে আমার মুখ কিন্তু আটকায় নাই, ঠিক আছে? বাতাসটা ঠিক মতো বের হতে পারছে। বাট এগুলা বি, সি, ডি, এগুলো অবশ্যই জিহ্বা বা বাতাস বাধাপ্রাপ্ত হবেই, সেগুলো এই জন্য এগুলো স্বরবর্ণ, এগুলো ব্যঞ্জন বর্ণ। তারপরে যে এখানে লংগেস্ট ওয়ার্ড, তারপর এখানে কিছু সাইলেন্ট থাকে এরকম লেটার সহ যে ওয়ার্ড গুলো আছে সেগুলো এখানে বলা হয়েছে, এগুলো দেখবা। তারপর এখানে সিলেবল নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সিলেবল দেখছি যে শব্দাংশ বা অক্ষর, ঠিক আছে? একটি শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে বা একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলা হয়। এক সিলেবল, দ্বি সিলেবল, ট্রাই সিলেবল, মোনো, ডাই, এগুলো আমরা দেখছি। তারপর এখানে ফ্রেজ বসছি, অনেকগুলা অনেক রকম ফ্রেজ হইতে পারে, যেগুলো হলো কয়েকটা শব্দ একসাথে হয়ে ফ্রেজ হয়। তারপর ক্লজ, এটা হলো বাক্যের অংশ যেটার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটা মানে অ্যাকশন ভার্ব। ফাইনাইট ভার্ব বলতে আমরা বুঝছি যে অ্যাকশন ভার্ব বা লিঙ্কিং ভার্ব, যেগুলো আমরা মূল ভার্ব হিসেবে কাজ করে, প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব থাকবে। আর ফাইনাইট ভার্বের সাথে এদিকে একটা সাবজেক্টও থাকতে পারে। এ ক্লজ ইজ এ পার্ট অফ এ লঙ্গার সেন্টেন্স, এটাতে আশা করি কোনো সমস্যা নাই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, মুক্ত, এটা একটা সেন্টেন্স হিসেবে ব্যবহার হতে পারে বা এটার অর্থটা পরিপূর্ণ দেয় একটা সেন্টেন্স হিসেবেও আলাদা বললেও। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের কোনো অংশ যদি আমি আলাদা বলি সেটা কোনো মিনিং দেয় না, সেটা কোনো পরিপূর্ণ মিনিং দেয় না, ঠিক আছে? এটা ডিপেন্ড আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করে। আরেকটা ক্লজ কোনটা? ওটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। তারপর এখানে আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে। এখানে ক্লজ যে আলোচনা করা হয়েছে, মাই ফ্রেন্ড হু হ্যাজ অটিজম, এগুলা আলাদা আলাদা ক্লজ। আচ্ছা, এখানে ক্লজ ফ্রেজ দুইটা ডিফারেন্সিয়েট করা হয়েছে। আচ্ছা, এখানে সেন্টেন্সে আমরা যেটা সবসময় শিখে আসছি, এটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ, ঠিক আছে? এই 5 রকম বাক্য। স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ, স্টেটমেন্ট হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইলিটেটিভ, এটা অপটেটিভ। আর ডাউট ইন্ডিকেটিং অ্যাকচুয়ালি আমি এটা আগে বলছি, সেটা মূলত ডাউট ইন্ডিকেটিং এই বাক্যটা মূলত অ্যাসার্টিভ এর মধ্যেই, মানে এই যে স্টেটমেন্ট প্রথম যেটা, এটার মধ্যেই, স্টেটমেন্টের কি মধ্যেই, কিন্তু এটা অনেক বিশেষজ্ঞ বা এটাকে আলাদা রাখছে, ডাউট ইন্ডিকেটিং নামে আলাদা রাখছে, এটা অ্যাসার্টিভ এর মধ্যে রাখে না। ডাউট মানে কি সম্ভাব্যতা বোঝায়, যে পসিবিলিটি,
সন্দেহ, সন্দেহ বোঝায় যে আমি যে যাবো কি যাবো না শিওর না, কনফিউশন। যেমন আই মে গো টু লন্ডন, ঠিক আছে, আমি লন্ডন যেতে পারি, এটার মধ্যে একটা সন্দেহ বুঝায় যে এটা শিওর না, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা হলো ডাউট ইন্ডিকেটিং। সেটা কি? ডাউট ইন্ডিকেটিং, পসিবিলিটি বুঝাইতেছে। তো এই ডাউট ইন্ডিকেটিং এটা ক্লিয়ার হলে বলবা ডাউট ইন্ডিকেটিং হলো আমরা যে এটা 6 নাম্বার বলি না, এর মধ্যে কোনটা, 5টার মধ্যে এটা অবশ্যই স্টেটমেন্টের মধ্যে। যখন এটা আলাদাভাবে বলবো তো এটা আলাদা হয়ে যেতেছে। এটা হলো সন্দেহ বা নিশ্চয়তা বুঝায় না, অনিশ্চয়তা বুঝায় যে আমি লন্ডন যেতে পারি, ঠিক আছে। আর এই 3 রকম গঠনগতভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3 রকম বাক্য গঠনগতভাবে, আবার কম্পাউন্ড কমপ্লেক্সও হইতে পারে। তারপর আমরা এই যে এখানে ক্লজ ফ্রেজ এগুলো দেখছি। আচ্ছা, এখানে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা হচ্ছে, নাউন, প্রোনাউন, ভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে, এগুলো আমরা দেখছি। আচ্ছা, এখানে যে পার্টস অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স দুই রকম, দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট হলো যে কর্তা একটা বাক্য সম্পর্কে যে কোনো কিছু বলে, ঠিক আছে, আর যাকে কেন্দ্র করে কিছু বলা হয় আর কি। আর কর্তা বা ওই যে যাকে কেন্দ্র করে কিছু বলা হয়, তারকে কেন্দ্র করে যা বলা হয় সেটাই হলো প্রেডিকেট, ঠিক আছে। আর এই পার্টস অফ স্পিচ এখানে একটা বাক্য দেওয়া হয়েছে, এটার প্রত্যেকটা বাক্যের অংশ বলা হয়েছে। এখানে ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ভার্বের এই যে এই ফর্মগুলো আমরা টেন্সেও একটু আগে দেখলাম। ভার্ব 1 দেখছি, ভার্ব 2 দেখছি, ভার্ব 3 দেখছি, ঠিক আছে। পারফেক্টে সবসময় ভার্ব 3 দেখছি আমরা। পারফেক্ট মানেই কি ভার্ব 3 হবেই। কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি হয়, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের এস হয়। এটা প্রেজেন্টে হয়, এটা পাস্টে হয়। আর উইল প্লাস ভার্ব এটা ফিউচারে হয়। সবসময় উইল থাকবেই ভার্বে। ফিউচারের ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য উইল থাকবেই। তো এগুলা আমরা দেখছি। তাহলে ভার্ব, এখানে ভার্ব নিয়ে আলোচনা হয়েছে ব্রড ক্যাটাগরিতে, ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এটা হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট এটা হলো অসমাপিকা ক্রিয়া। মানে এটা কাজটা সম্পাদন করতে পারে না, মানে কাজটা সম্পাদন করা বুঝায় না এটা দ্বারা। যেমন আমি ভাত খেয়ে, ঠিক আছে, এখানে ভাত খাইলাম, ভাত খাবো, ভাত খাই, এইরকম বলা। আর একটা হলো আমি ভাত খেয়ে, এটা সমাপিকা ক্রিয়া না, মানে ওই বাক্যের যে শব্দটা ওটা সমাপনী করে না। যেমন আমি যদি বলি আমি ভাত খেয়ে, কথাটা কিন্তু ক্লিয়ার হয় না, ভার্বের কাজটা সম্পাদন হচ্ছে না। যেমন আমি পড়ে বা আমি ঘুমিয়ে, আমি ঘুম থেকে উঠে, এটুক বললাম। আর আমি যদি ঘুম থেকে উঠে ঠিক মতো পড়তে বসবো, তো পড়তে বসবো এটা হলো ভার্বের মানে কথাটা সম্পাদন করতেছে, আর এই ক্ষেত্রে সম্পাদন করে না। ফাইনাইট ভার্ব হলো এই সম্পাদন করে, পড়তে বসবো, আর ঘুম থেকে উঠে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব প্রিন্সিপল হতে পারে, অক্সিলারি হতে পারে, নন ফাইনাইট ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল তিনটা, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল, তারপর ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ আমরা দেখছি, তারপর জিরান্ড। আর প্রিন্সিপল ভার্ব আবার ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। তাহলে আমরা এখানে ভার্ব গুলো দেখছি। আচ্ছা, ভার্বের মধ্যে দুইটা বিষয় আছে, যে এখানে বলছে কিন্তু রেগুলার ভার্ব, আরেকটা বলছে ইররেগুলার ভার্ব। হ্যাঁ, একটা দেখো রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। আমরা ভার্ব জানা, ইংরেজি গ্রামারে ভালো পারদর্শী অর্জন সবচেয়ে জরুরি হলো ভার্ব জানা। আর ভার্বের মধ্যে সবচেয়ে বিষয় হলো জরুরি যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 তিনটা ফর্ম আছে না, আমরা বলি ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলারে তিনটা ফর্ম, এগুলা রেগুলার এবং ইররেগুলার ভার্বে ভাগ করে আমরা কিন্তু পড়ি। আর এগুলা যে যত বেশি পারবা সে তত বেশি গ্রামারে দক্ষ হবা। টেন্স আর এই ভার্ব গুলা জানা সবচেয়ে জরুরি। তাহলে এই ভার্ব গুলা যেমন গো, ওয়েন্ট, গন, ঠিক আছে, গো, ওয়েন্ট, গন, তারপর ডু, ডিড, ডান, ঠিক আছে, এগুলো আমরা পড়ছি। তারপর ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। যে ভার্ব গুলা রেগুলার, সেগুলার ভার্ব চেঞ্জ করতে হলে শেষে ডি অথবা ইডি অথবা টি ব্যবহার হয়, ঠিক আছে। আর যেগুলো ইরেগুলার ভার্ব, যেমন গো, ওয়েন্ট, গন, এগুলো ইরেগুলার ভার্ব, এগুলা এই এই ভিতরে গঠনগত পরিবর্তন হয়ে যায়। যেমন গো এর সাথে ওয়েন্ট এর কোনো মিল নেই, অনেক ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়, বা অনেক ক্ষেত্রে অন্যান্য অনেক শব্দ আছে এটা ছাড়াও, গো ছাড়াও অন্যান্য শব্দ আছে পরিবর্তন হয়। কিছু কিছু আছে তিনটা ফর্মে একই, যেমন কাট, 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 রিড, 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 ঠিক আছে, পুট, 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 এরকম কিছু ফর্ম আছে। রেগুলার ইরেগুলার ভার্ব সম্পর্কে জানা জরুরি। তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ তো বলা হয়েছে। এখানে অ্যাকশন, লিংকিং, হেল্পিং ভার্ব তিনটা ভাগে ভাগ করছে। অ্যাকশন ভার্বের মধ্যে যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা? যেটা সকর্মক ক্রিয়া, এটার মধ্যে কর্ম থাকবে। কর্ম কি? অবজেক্ট।
আর ইনট্রানজিটিভ ভার্ব ওই বাক্যের মধ্যে এই ভার্বটার কোনো অবজেক্ট থাকবে না। আর এই ট্রানজিটিভের মধ্যে আবার দুইটা অবজেক্টও থাকতে পারে, যেমন হান্না গেভ হিম এ হাগ। অবজেক্ট কিভাবে চিনবো? কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে। হান্না তাকে হাগ দিল, কাকে দিল? তাকে। আর কি দিল? হাগ দিল। দুইটাই আসতেছে, তাহলে এটা অবজেক্ট আছে। আর এখানে অবজেক্ট নাই। যে কি? রোজ ইজ পেইন্টিং, কি পেইন্ট করতেছে? এই সময় পেইন্ট করতেছে। এটা কি পেইন্ট? কি পেইন্ট করতেছে অর্থ হয়, বা কাকে পেইন্ট করতেছে, কাদেরকে পেইন্ট করতেছে, এগুলার অর্থ আসে না। হান্না স্নিজড রিপিটেডলি। বুঝতে পারছো? এই অনেক শব্দের ক্ষেত্রে যে অবজেক্ট আসবেই না। আবার অবজেক্ট না থাকলেও সেটা ওইটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। কিছু কিছু শব্দের ক্ষেত্রে অবজেক্ট আসতেই চায় না, সেগুলো হলো যে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলার সাথে সাধারণত অবজেক্ট আসে না, এর জন্য এগুলাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে আমরা দেখতেছি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা বলছিলাম যে এম ইজার এগুলা দিয়ে সাধারণত হতে পারে দুইটা, একটা ভার্বের সাথে অন্য একটা, বা একটা নাউনের সাথে আরেকটা নাউনকে যুক্ত করতেছে। যেমন আই এম এ স্টুডেন্ট, আই ইজ ইকুয়াল টু এ স্টুডেন্ট, দুইটা যুক্ত করতেছে আই আর স্টুডেন্টকে। তো এরকম হি লুকস কে অ্যাশেমড, তাকে লজ্জিত মনে হচ্ছে। হি লুকস বা সিমস, হি সিমস অ্যাশেমড, হি টেস্টস গুড। এই ধরনের কিছু ভার্ব আছে যেগুলা দিয়ে এরকম লিঙ্কিং ভার্ব গঠন করা। যেমন হি ইজ এ মনস্টার, তারপর কি হি লুকস স্টানিং। বুঝতে পারছো? তারপর অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি যে অক্সিলারি ভার্ব এই যে এই সহায়তাকারী, যে অনেকগুলো অক্সিলারি ভার্বেরই আছে। আর এখানের মধ্যে যে গ্রুপ করে দিচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু, টু, আরেকটা হলো উইল ভার্ব, এই মডেল অক্সিলারি। আর এগুলো হলো মেইন অক্সিলারি ভার্ব, এগুলো তোমরা দেখবা। তারপরে এই যে বি ভার্বের মধ্যে আমরা দেখতেছি এই যেগুলা প্রেজেন্ট পাস্ট ফিউচারে তিনটা করে দিচ্ছে। ডু, ঠিক আছে, তারপর হ্যাভ, প্রেজেন্ট পাস্ট ফিউচারে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ডু, ডাজ, ডিড, ডান এগুলার এটা বলছে মডেল অক্সিলারি আমরা দেখছি। তারপর এখানে মডেল অক্সিলারি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। মেবি আর মেবি, একটা মেবি ওয়ান ওয়ার্ডে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় সাধারণত বাক্যের শুরুতে বসে, যে মেবি আই উইল গো, সম্ভবত মানে হতে পারে আমি যাব। একটা আই মে বি দেয়ার, ঠিক আছে, আই মে বি দেয়ার, মেবি আই দেয়ার তো আর হয় না, আই মে বি দেয়ার। এই মাঝে যখন লিখবো তখন কখনোই দুইটা এক শব্দ লিখে যাবে, আই মে বি দেয়ার। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? ওই মেবি হলে অবশ্যই ভার্বে আরেকটা ভার্ব হবে। এই প্রথম মেবি যেটা, এটা যদি বাক্যে আসে অবশ্যই আরেকটা মেইন ভার্ব হবে, ফাইনাইট ভার্ব হবে। কিন্তু এই মে বি আলাদা ভাবে হলে আর ভার্বের দরকার নেই, এটা অলরেডি বি এমনি ভার্ব আছে। ঠিক আছে, বি এমনি ভার্ব। বুঝতে পারছো? আই মে বি দেয়ার। হ্যাঁ, আরেকটা হলো আই, এটা যদি বলে আই মে বি গো দেয়ার। বুঝতে পারছো? এই মে বি অ্যাডভার্ব, এটা পসিবিলিটি, পটেনশিয়ালিটি, সম্ভব, মানে ভবিষ্যতে কিছু করতে পারবো এরকম সম্ভাবনা পারহ্যাপস বোঝায়। মেবি আওয়ার মিটিং উইল বি পোস্টপন্ড, এই যে উইল বি বসছে, উইল বি কেন বসছে? মেবি তো আর ভার্ব না, মেবিটা হলো অ্যাডভার্ব। পোস্টপন্ড আনটিল হি রিটার্নস। এতটুকু আচ্ছা, ডাউট ক্লিয়ার না? এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতেছি যে হলো এখানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, তিন ধরনের পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখতেছি যে এদিকে কি এই যে ভার্বের আইএনজি হবে। প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের আইএনজি হয়, যেমন দা ফ্লিং ক্রিমিনাল। আর টেন্সের ক্ষেত্রে হয় যে দা হি ওয়াজ ওয়েভিং হিজ কাটলস। তারপর হলো এখানে পাস্ট পার্টিসিপলে পেইন্টেড স্কিন, এটা হলো ভার্ব 3। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর পাস্ট পার্টিসিপলের ভার্ব 3 এটাও অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল তিনটাই অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছো? ভার্ব 3 হয়। তারপর পারফেক্ট পার্টিসিপল, এটা কি হবে? হ্যাভিং প্লাস ভার্ব 3 অ্যাক্টিভ হলে। আর হ্যাভিং বিন প্লাস ভার্ব 3 এটা হলো প্যাসিভ হলে। অ্যাক্টিভ হলে হ্যাভিং ভার্ব 3, হ্যাভিং বিন প্লাস ভার্ব 3, প্যাসিভ হলে। তাহলে জিরান্স এটাও ভার্ব আইএনজি। তো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আইএনজি, এটার সাথে যে ডিফারেন্স হলো ওই ভার্ব আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিভাবে? এটা অ্যাডজেক্টিভ আমরা যখন আরো ভালোভাবে বুঝবো ক্লিয়ার হবে। আর জিরান হলো নাউনের কাজ করে, নাউনের কাজ করে। ঠিক আছে, এটা কি নাউনের কাজ করে। তারপর ইনফিনিটিভ, এটা নাউনের কাজ করতে পারে, বিশেষ করে অ্যাডভার্বে কাজ করে অনেক বেশি। তারপর অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। ঠিক আছে, 2 প্লাস ভার্ব 1। তবে বেয়ার ইনফিনিটিভ কি, এগুলা টুটা থাকে না, যেমন মেক, লেট, হেল্প, হ্যাড।
মেকের ভার্ব টু মেডও হইতে পারে, মেকও হইতে পারে। এই ভার্বগুলোর পর সাধারণত কি ভার্ব ওয়ান বসে, টুটা বসে না, টু আসতে চাইলেও বসবে না। তো এখানেও বসে এগুলা যে নো, হেল্প, হেল্পের ক্ষেত্রে দিলেও দেওয়া যায়। এগুলোর পর ভার্বের টু আগে টু বসে না। তো এখানে জিরান্ড আর পার্টিসিপলের ডিফারেন্সটা বলা হয়েছে। যেমন জিরান্ডের নাউন যখন হিসেবে ব্যবহৃত হয় তখন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং একটি ভালো ব্যায়াম চর্চা। আরেকটা হলো উই স হার সুইমিং, আমরা তাকে সাঁতার কাটতে দেখলাম, ঠিক আছে, কাটা অবস্থায়। আমরা তাকে কোন অবস্থায় দেখছি, স্টেট বর্ণনা করছে, আমরা যদি এটা পরে দেখবো আরো ভালো মতো। হি লাইকস প্লেইং ফুটবল, আই স হিম প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে, আমি তাকে ফুটবল খেলা অবস্থায় দেখলাম, ঠিক আছে। হি লাইকস প্লেইং ফুটবল, ফুটবল খেলাটা, এখানে টা অর্থটা আসে যায়। তবে জিরান্ড ইনফিনিটিভের তফাৎ বলছে, জিরান্ড ভার্ব আইএনজি আর ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব ওয়ান। অনেক ক্ষেত্রে অর্থ দুইটাই সঠিক মনে হবে, কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই ভার্ব আইএনজি দিতে হবে, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অবশ্যই টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। এখানে এগুলো বোঝানো হয়েছে, এই যে ইনফিনিটিভ জিরান্ড এগুলাই। এইগুলা ফ্রেজ, ফ্রেজ হলো যে এটাই আমি বলি, যদি জিরান্ড ফ্রেজ বলি, জিরান্ডের সাথে ভার্ব কয়েকটা ওয়ার্ড অ্যাড হবে, পার্টিসিপলের সাথে কয়েকটা ওয়ার্ড অ্যাড হলে ওগুলা ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে। consists of gerund and modifiers words associated with gerund, এগুলা ফ্রেজ হয়। তারপরে consists of present participle and past participle and modifiers associated to it, ঠিক আছে। এগুলা যেমন রিডিং রোমান্টিক নভেলস, ঠিক আছে, বেগিং দ্য মানি, এগুলা ফ্রেজ আর কি। তবে এখানে কিছু ওয়ার্ড বলা হয়েছে যে ওয়ার্ডের পর কি হবে, এই ওয়ার্ডের ক্ষেত্রে ইনফিনিটিভ দিতে হবে, ভার্ব আইএনজি দেওয়া যাবে না, ইনফিনিটিভ দেওয়া লাগবে, তারপরে ইনফিনিটিভ দেওয়া লাগবে, ঠিক আছে। এই জায়গায় জিরান্ড ভার্ব আইএনজি দিতে হবে। এগুলা এখানে বলা হয়েছে। স্ট্যাটিক ভার্ব বলছিলাম যেগুলো সাধারণত কন্টিনিউয়াস বসে না, মানে ভার্বের আইএনজি হবে না, ভার্বের আইএনজি কি হবে না। কন্টিনিউয়াসের কিন্তু আরেকটা নাম আছে, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ টেন্স। কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম কি, প্রোগ্রেসিভ টেন্স। এগুলা কি ভার্বের আইএনজি হবে না। তবে এখানে আমরা টেন্স শিখছি, আমরা মূলত টেন্স জানি যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলা চারটা করে প্রকার। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইগুলাকে আমরা আরেকভাবে ভাগ করছি, কন্টিনিউয়াস, পারফেক্ট, ইনডিফিনিট। তারপর আমরা কন্টিনিউয়াস ভার্বটাকে, কন্টিনিউয়াসকে এইভাবে বিশেষায়িত করছি বা এটাকে ক্যারেক্টারিস্টিক বলছি যে এটা বিভার্ব হবে এবং ভার্ব আইএনজি হবে। এরকম যদি কোনো সেন্টেন্স আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো এটা কন্টিনিউয়াস, ঠিক আছে। আর হ্যাভ ভার্ব যদি পাই প্লাস ভার্ব থ্রি পাই, যদি কোনো সেন্টেন্সে দেখি তাইলেই আমরা বলতে পারবো এটা পারফেক্ট। আর দুইটারই বৈশিষ্ট্য যদি কোনোটাই পাই তাহলে এটা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটারই বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এট এ টাইম। তারপর আমরা ইনডিফিনিট যদি দেখি এটা হবে সিম্পল, এই দুইটা বৈশিষ্ট্য যেখানে নাই সেখানে হলো সিম্পল, সেটা সিম্পল ভার্ব ওয়ান, ভার্ব টু অথবা উইল প্লাস ভার্ব ওয়ান হয়। তাই এখানে বি ভার্ব কোনগুলো, এম ইজ আর, ওয়াজ আর, উইল বি, তিন ক্যাটাগরিতে লেখা হয়েছে। আর হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ হ্যাজ, তারপর হ্যাড আর উইল হ্যাভ, তিনটা ক্যাটাগরিতে লেখা হয়েছে। মানে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে ভার্ব আইএনজি হবে, হ্যাভ ভার্বের সাথে ভার্ব থ্রি হবে। পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ বিন, তারপর ভার্ব আইএনজি হবে। ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্ব ওয়ান, ভার্ব টু, উইল প্লাস ভার্ব ওয়ান। এখানে একটা একটা করে एग्जांपल দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো যে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, তাহলে এটা কন্টিনিউয়াস। বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি কন্টিনিউয়াস বলবো আমরা শিওর। তাই কন্টিনিউয়াস যদি বলবো, এখানে এম থাকলে এটা হলো প্রেজেন্ট, এখানে ওয়াজ থাকলে এটা হলো পাস্ট, তারপর এখানে উইল বি, ফিউচার থাকলে এটা হলো ফিউচার, ঠিক আছে। তারপর এখানে এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ থাকলে এটা হ্যাভ, এটা হলো হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, তো এটা দেখে আমরা বুঝতে পারবো এটা পারফেক্ট টেন্স। হ্যাভ থাকলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর উইল হ্যাভ এটা ফিউচার, ফিউচার থাকলে ফিউচার পারফেক্ট টেন্স, সহজ বিষয়, ঠিক আছে। এখানেও সেম, এখানে হ্যাভ বিন ইটিং, ভার্বের আইএনজি এই বৈশিষ্ট্য আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস। আবার বিন ভার্বের থ্রি, এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারছি এটা পারফেক্ট, হ্যাভ প্লাস ভার্ব থ্রি পারফেক্ট। আর এই বি এর মধ্যে বি আছে, এই দুইটার বৈশিষ্ট্য থাকাতে আমরা বলবো এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাভ থাকাতে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ থাকলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা যে নরমাল এই দুইটার বৈশিষ্ট্য একটাও নাই, ভার্ব আইএনজিও নাই, ভার্ব থ্রিও নাই, ঠিক আছে। ভার্বের ওয়ান
মানে মূল ভার্বটা, এটা ভার্ব 1 থাকলে প্রেজেন্ট, ভার্ব 2 থাকলে পাস্ট, ভার্ব মানে হলো উইল প্লাস ভার্ব 1 থাকলে এটা হলো ফিউচার ইনডিফিনিট। তাহলে তো এভাবে আমরা টেন্সগুলোকে আলোচনা করতে পারি। তারপর এখানে বলছি যে প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্টের কন্ডিশন স্টেট, এর আগে হলো পাস্ট, আর এই প্রেজেন্টের পরে হলো ফিউচার সামনে। তো এই সংখ্যা রেখা দিয়ে বোঝানো হয়েছে। এই পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এটা পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে যদি হয় কোনো কাজ হয়েছে কিন্তু এখনো সেটা কি ফলাফল এখনো বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি, মানে এখন ভাত খেয়েছি, এই কি সবেমাত্র খাইছি, মানে এখন তো আর আমার ক্ষুধা লাগবে না, ক্ষুধা আরো অনেক পরে লাগবে, এখনো এই খাবার পেটে এখন আমার ভাত আসছে বা এনার্জিটা এখনো আছে, সেটা বিদ্যমান, সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট তো বোঝানো হলো খাতায় যে অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটা তুলনামূলক অতীত, তুলনামূলক আগে, সেটা হলো পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট দুইটা সময়, একটা হলো আমি কাজটা করব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বলি তখনই সেটা আমি পড়ব, একটা হলো আমি 5টা পর্যন্ত পড়বো বা 5টার মধ্যে পড়বো, সেগুলা হলো ফিউচার পারফেক্ট। আর কন্টিনিউয়াস, কাজটা চলমান হবে, প্রোগ্রেসিভ টেন্স, কাজটা চলমান থাকবে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তেছি বা আমি সকাল থেকে পড়তেছি, আই এম স্টাডিং ইংলিশ সিন্স মর্নিং বা ফর 5 আওয়ার্স। আমি এই কলেজে 3 বছর ধরে পড়তেছি, ঠিক আছে, বা পড়াচ্ছি। আই হ্যাভ বিন টিচিং ইন দিস কলেজ ফর 3 ইয়ার্স, এরকম বলতে পারি, ঠিক আছে। তারপর পাস্ট কন্টিনিউ, এটা আমরা বলছি যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এর আগে আমি পড়ছিলাম আর পড়তে থাকবো, এটা নরমাল। আর একটা হলো সময়ের নির্দিষ্ট করে দিলে তখনই সেটা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অতীতের দুইটা ঘটনা, এর মধ্যে অতীত মধ্যে সেটা যদি কন্টিনিউয়াস চলমান থাকে সেটা। এখানে एग्जांपल দেওয়া আছে এই। আর নেক্সট ডেতে আমরা এগুলো আলোচনা করব, ঠিক আছে। নেক্সট ডে বলতে নেক্সট ডে আমরা আইসিটি পড়বো ইনশাআল্লাহ। আইসিটির পর আবার যখন দ্বিতীয় ফেজ, এই যে ফেজ 2 শুরু করব আমরা, ঠিক আছে, ফেজ 2 শুরু করব গ্রামারের, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই দেখতে পারো। আর অ্যানসারটা দিয়ে নেই। জিরান্ড নাউনের কাজ করে কিভাবে? আচ্ছা, নাউনের কাজ তো মূলত নাম বা কোনো কিছুর নাম বোঝানো। কারো ব্যক্তির নামও হতে পারে, কোনো কাজের নামও হতে পারে, ঠিক আছে, কোনো গুণের নামও হতে পারে, কোনো কালারের নামও হতে পারে। যেমন আমি যদি বলি জামাটা, যেমন ইট ইজ এ ব্লু মাউস, যে নীল, ঠিক আছে, বা আই হ্যাভ এ রেড শার্ট, এখানে রেডটা কি অ্যাডজেক্টিভ, যেমন এটা শার্টকে মডিফাই করতেছে, এটা কালার কি। কিন্তু আমি যখন বলবো যে রেড ইজ এ কালার, রেড ইজ এ কালার, ঠিক আছে, বা রেড ইজ এ কালার, এই রেডটা আবার কিন্তু নাউন হয়। তো এটার কাজ অনুযায়ী, একটা ওয়ার্ডের কাজ অনুযায়ী সেটা নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, ঠিক আছে, ভার্বও হইতে পারে, অনেক ক্ষেত্রে হয়, ঠিক আছে। এগুলো আমি অলরেডি एग्जांपल অনেক দিছি, তবে এগুলো আরো বিশদভাবে আলোচনা হবে। আমরা যেটা বললাম সেকেন্ড ফেজে কিন্তু নাউনে আরো আলোচনা আছে, সেখানে আমরা অনেক গভীর আলোচনা করব, প্লাস ইসেরও আলোচনা হবে। আর হি লাইকস প্লেইং ফুটবল, এখানে ফুটবল নাউন হওয়ার কথা, প্লেইং কিভাবে নাউন হয়? আচ্ছা, ফুটবল তো নাউন, ঠিক আছে, প্লেইং ফুটবল, ফুটবল খেলাটা, ঠিক আছে। হি লাইকস প্লেইং, এই প্লেইং যদি আমি বলি খেলার যে নামটাকে বোঝানো হইতেছে, ফুটবলটাও নাউন। আলাদা আলাদা ভাবে চিন্তা করলে প্লেইংটা জিরান্ট, কিন্তু একটা নাউন আবার অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, এই ক্ষেত্রে আবার এটা ঘুরে গিয়ে আবার অ্যাডজেক্টিভই, কিন্তু এটা আমরা পরে আলোচনা করব। কিন্তু নরমালি ফুটবল তো নাউন, ফুটবলকে তো নাউন কেউ নিষেধ করে নাই, কিন্তু প্লেইংটাও নাউন, ফুটবল খেলাটা, খেলার নাম বুঝাইতেছে। আর আমি যদি বলি আমি ফুটবল খেলে গোসল করব, তাহলে কি আই উইল বাথ প্লেইং ফুটবল, এই ফুটবল খেলার কাজটা সম্পাদন। কারণ আমরা পার্টিসিপলে কি দেখছি যে একটা কাজ সম্পাদন করা বোঝায়, ঠিক আছে, একটা কাজ সম্পাদন করে আরেকটা কাজের কথা বোঝায়। সেই ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।